গরম এক কাপ চায়ের সঙ্গে আমার সকালটা শুরু হয়ে গেছে। তো আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। আরও একটি শীতের সকালে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি ভালো লাগবে। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর সকাল হয়ে যাওয়া মানে আমাদের সংসার জীবনের কাজকর্ম শুরু হয়ে যাওয়া। এই যে দেখো, এখন আমি কেমন উঠোনটা ঝাড় দেওয়ার পরেই এই উনুন চালটা ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ এটাতে গোবর লেপা হবে। আর উনুনে তো গোবর লেপা প্রতিদিনই দিতে হয়। তো জানো তো বন্ধুরা, ঘুম থেকে উঠে সকালবেলায় আমরা আমাদের দৈনন্দিন জীবনযাত্রা শুরু করে দিই, কিন্তু আমরা কেউই জানি না আমাদের ভাগ্যে কি লেখা আছে। আসলে মানুষ তার জীবনযাত্রায় অভ্যস্ত, আমরাও তাই। আর আমিও সেই জন্য এটাই করছি। ঘুম থেকে উঠে আমরা পরিবারের জন্য কাজকর্ম শুরু করে দিই, পরিবারকে খুশি করতে। কিন্তু শেষ পর্যন্ত পরিবারকে খুশি করতে গিয়ে আমাদের ভাগ্যে, আমাদের কপালে কি যে আছে, ভালো না মন্দ না কি ঘটবে, আমরা কিন্তু সেটার চিন্তা করি না। সেসব যাই হোক, এখন একটু ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আমি সকালবেলায় উঠেই আমার দৈনন্দিন জীবনযাত্রার সব কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, এই যে উনুনটা লেপা দিচ্ছি আর এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। উনুন লেপে করে বাসনগুলো মেজে নিয়েছিলাম। সেই বাসনের জলটা ঝরার জন্য এই ডাব্বাটার উপরে রেখে দিলাম। ছেলেকে বলেছিলাম ক্যাম্পখাটটা বাইরে মিলে দিতে, আর ছেলে দেখো কেমন ঘষরা ঘষড়ি করে নিয়ে যাচ্ছে। তবে ওটা বলা ভুল হবে, এখন কিন্তু সোজা নিয়ে গেছে। দেখো, আমি একটু বকে দিতে ও কিন্তু সোজা নিয়ে গেল। আর কতকগুলো ছাগল গেটের মধ্যে ঢুকছিল, আর ওর এই খাটকে নিয়ে যাওয়া এমন হন্তদন্ত ব্যাপার দেখে ওরাও কিন্তু গেটের ভেতরে আর ঢুকলো না, বেরিয়ে গেল। আর আমারও এই ভিডিওটা করতে খুব কিন্তু হাসি পাচ্ছিল। যাই হোক, ওকে একটু রাগিয়ে দিতে ও বেশ রাগে রাগে খাটটাকে নিয়ে এলো আর একাই ফোল্ডিং খাটটা পেতে দিয়েছে। এখন কলপারে চলে এসেছি এক গাদা জামা কাপড় নিয়ে। তো জানো তো বন্ধুরা, বাইরের বৃষ্টি হোক, কুয়াশা হোক বা যাই হোক না কেন, এই কাঁচা ধোয়ার একেবারেই বন্ধ নেই। যখনই ভাবি যে আজকে অনেকগুলো কেচেছি, আজ কালকে মোটামুটি আর বেশি কাঁচা হবে না, কিন্তু না, এমনটা কিন্তু হয় না। প্রতিদিনেই দেখি কাজের পর কাজ যেমন রেডি থাকে, সেরকম কাঁচা ধোয়াটাও কাজের মধ্যে থেকে যায়, কোনোভাবেই বাতিল হয় না। প্রতিদিনেই কাচার পর যাই ভাবি না কেন, তারপরের দিন আবার কাঁচা বেরিয়ে যায়। তো কাচার উপর কাঁচা, এক গাদা কাঁচা নিয়ে আমি এখন বসে পড়েছি। এই এত এত কাঁচা ধোয়া করতে আর ভালো লাগে না, তবুও কি করব, কাঁচা ধোয়া তো করতেই হবে। আর শীতকালে আবার বেশি কাঁচা ধোয়া, এই যে সোয়েটার থাকে, চাদর থাকে, আর সেই জন্য শীতকালে ঠান্ডার দিন, আবার শীতকালেই বেশি কাঁচা ধোয়া। শীতের সময় কাঁচা ধোয়া করতে খুব কষ্ট হতো। তো যাই হোক, এখন কিন্তু অতটা আর ঠান্ডা নেই, অল্প ঠান্ডা কমে গিয়েছে। তাই ভাবছি কিছু কিছু সোয়েটার জামা কাপড় আবার আলমারিতে তুলে দিতে হবে। এত এত যখনই বাইরে থাকবে তখনই বেশি কাঁচা ধোয়া করতে হবে। বন্ধুরা, আমি এখন কাঁচা ধোয়াটা করে নিই, তোমরা আমার ভিডিওটা দেখো। কাঁচা ধোয়া শেষ করে নিয়েছি। এখন জামা কাপড়গুলো মিলে এই যে বাগানে চলে এসেছি। কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর এই যে সবজির বাগানটা, এটা তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। তো সেই কারণে আজকে চলে এলাম এই বাগানে।
আর দেখো পালং শাকগুলো কীরকম পোকা লেগে গিয়েছে। শাকগুলো খুবই কচি রয়েছে আর শাকের ওপরে কিচ্ছু নেই, তার মধ্যেও শাকগুলো কীরকম ফুটো ফুটো হয়েছে, যে কারণেই হোক পোকা লেগেছে। পোকা তো দেখতে পাওয়া যায়নি, তবে পোকা লেগে আছে। আর শাকগুলো খুব কচি। পাড়ায় যতগুলো ঘর আছে সবাই আসে, আর মানে প্রতিদিনে কেউ না কিছু কিছু শাক নিবে, কারণ শাকগুলো বেকার নষ্ট হয়ে যাচ্ছে আর আমরা রোজ রোজ কত শাক খাবো। সেই জন্য পাড়ায় যারা থাকে 2-4 ঘর তারা আসে আর শাক নিয়ে যায়। এটাই হচ্ছে আমাদের জীবন। দেখো প্রত্যেকটা গৃহবধূই বাড়ির সমস্ত কাজকর্ম সামলানোর সাথে সাথে আবার একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকেও ভালো রাখার চেষ্টা করে, সংসারের সুখ শান্তিগুলোও বজায় রাখার চেষ্টা করে। সেই কারণেই দেখো আমিও চলে এসেছি বাগানে। এই কয়েকটা লঙ্কা গাছ পাড়ার একটা দাদা দিয়েছিল, আর লঙ্কা গাছগুলোর পরিস্থিতি দেখে না আমার যেমন কান্না চলে আসছে। এত ছোট ছোট লঙ্কা গাছ ছিল, কিন্তু কি আর করব, হাতে তুলে দিয়েছে যে এগুলো লাগাবে, আর যদি এগুলো না লাগাই তাহলে আমারই ক্ষতি। কারণ আমাদের বাগানে কিছুদিন ধরে এত লঙ্কা হচ্ছে কি বলবো, মানে লঙ্কা কেনার দরকার হয় না। আর সেই লঙ্কা গাছগুলো তো প্রায় নষ্ট হয়ে এসেছে। এখন এই লঙ্কা গাছগুলো যদি না লাগাই তাহলে এগুলো থেকেও আর লঙ্কা পাওয়া যাবে না। শুধু শুধু গাছগুলোকে কেন নষ্ট করব। তাই এখন খাওয়া দাওয়া কাজকর্ম সব ছেড়ে ছুড়ে বাগানে কোদাল কুপিয়ে লঙ্কার জন্য গর্ত করে লঙ্কাগুলো লাগিয়ে দিচ্ছি। আর লঙ্কাগুলো লাগাতে গিয়ে এটাই সমস্যা হচ্ছে যে লঙ্কার গাছগুলো আমি সোজা করতে পারছিলাম, কারণ লঙ্কাগুলো এই 2 দিন হলো মাটি ভেদ করে বেরিয়েছে। তাহলে গাছটা কীরকম হবে তোমরা বুঝতে পারছো তো? হয়তো দেখতে পাচ্ছ কিনা কে জানে, এত ছোট সত্যি আমার ক্যামেরার মধ্যেও ধরা পড়ছে না। সময়ের অভাব থাকলেও নিজের জন্য কিছু করতে চাইলেও, নিজেকে ভালো রাখতে চাইলেও এইসব কারণে পারি না। এই যে পরিবারের জন্য সংসারের জন্য কিছু করতে চাই, পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফোটাতে চাই, আর তাদের জন্য নিজের সব কিছু বিসর্জন দিয়ে বাগানে বাড়িতে ভালো মন্দ তাদের বিষয়গুলো জানার চেষ্টা করি। সব মিলিয়ে পরিবারকে সুখী করতে চাই, আর এই সুখী করার উদ্যোগে নিজের অনেক কিছুই বিসর্জন হয়ে যায়। তোমাদের সাথে বক বক করতে করতে আমার লঙ্কা গাছগুলো লাগানো হয়ে গেল। এই লঙ্কা গাছগুলো লাগাতে গিয়ে আমার যে বেহাল অবস্থা, এর জায়গায় যদি বড় বড় কোনো গাছ লাগাতাম মনে হয় 100টা গাছ লাগানো হয়ে যেত। এই পেঁয়াজ গাছের সাইডগুলোয় একটা একটা করে ছোট ছোট লঙ্কা গাছ লাগিয়ে নিয়েছি। গাছ তো লাগিয়ে নিয়েছি, এখন চাপে পড়লাম যে ওটার উপর জল দেব কি করে। মগে যদি জল দিই তাহলে তো গাছগুলো পুরো ভেসে চলে যাবে। সেই কারণে এই যে হাতে একটু একটু জল নিয়ে অল্প করে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ গাছগুলোর উপর অল্প বেশি করে দিয়ে দিচ্ছি। লঙ্কা গাছে খুব কম দিয়েছিলাম, কিন্তু দেখলাম যে পেঁয়াজ গাছগুলোর ওপরেও একটু জল দিতে হবে, শুকনো হয়ে গিয়েছে, তাই হাতে করে পেঁয়াজ গাছগুলোতেও জল দিলাম। আর জানো তো বন্ধুরা, পেঁয়াজ গাছেও কিন্তু খুব বেশি জল লাগে না। সেই জন্য দেখো এখানের রোগুলো অনেক উঁচু উঁচু, আর বেশিরভাগ সময় হাত দিয়েই জল দেওয়া হয় এখানে। পেঁয়াজ গাছের সব থেকে ভালো জিনিস কোনটা বলো তো? এই যে পেঁয়াজ সাইটা, আর পেঁয়াজ কলিও অনেকে বলে, তবে আমি পেঁয়াজ সাই বলি। এগুলো বেরোয়নি, মাত্র 3টে বেরিয়েছে। এগুলো খেতে দারুণ লাগে। আর তোমরা কে কে খেতে ভালোবাসো পেঁয়াজ সাই অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে বলবে। বাগানে অনেকক্ষণ ধরে অনেক রকমই কাজ করা হলো, তারপর চলে এলাম রান্নাঘরে। এই যে বাঁধাকপিটা দেখছো, এই বাঁধাকপিটা একটুও খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু তবুও খেতে হবে। এই শীতকালে বাঁধাকপি আর ফুলকপি এদেরই যেন রাজত্ব চলে। আর বাঁধাকপির তরকারি তো একদমই খাওয়া যাবে না, তাই আজ ভেবেছিলাম যে বাঁধাকপি ভাজা খাবো। সেই জন্য সকালবেলাই বলা ভুল হবে, কাজের মাঝখানেই বাঁধাকপিটা কেটে রেখেছিলাম। এখন সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এই বাঁধাকপিটা তরকারি করব না, এটা করব ভাজা। এদিকে দেখো আমার ভাতও হয়ে গিয়েছে, তারপরে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি।
এই সময় বাঁধাকপির তরকারি বাদ দিয়ে যদি তোমরা বাঁধাকপির শাক ভাজা খাও, দেখবে খেতে অনেকটাই টেস্টি হবে। তবে হ্যাঁ, খুব বেশি একটু রসুন দেবে আর একটু ঝাল ঝাল করবে, মানে লঙ্কা একটু বেশি দেবে, তাহলে দেখবে বাঁধাকপিটা খুব খেতে ভালো লাগছে। বাঁধাকপিটা নামিয়ে এখন মুসুর ডাল বসিয়ে দিলাম, আর ভাতের মধ্যে আলু আছে। ব্যাস, আজ মনে হচ্ছে এটা দিয়েই চালিয়ে নিতে হবে। তবে এখনো পর্যন্ত আমার কপালে কিন্তু একটুও খাবার জোটেনি। ওই যে বললাম, পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে নিজেদের সব কিছু বিসর্জন দিয়ে দেওয়া হয়। কারণ এখন আমি যদি তাড়াতাড়ি রান্না বান্না না করি, তাহলে বাড়িতে যে বয়স্ক দুজন মানুষ আছে তারাও খেতে পাবে না, আর ছেলে স্কুল থেকে এলে সেও খেতে পাবে না। আর স্কুলের টিফিন মানে টিফিন, ব্যাস একটুও এদিক ওদিক হবে না, আর ছেলে এসে ঝাঁপানা লাফানো শুরু করে দেবে। তাই ওর জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিতে হচ্ছে। আমি বেশ অনেকটাই রসুন দিয়েছিলাম, তার উপরে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। আর বাঁধাকপির জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর আমি উনুনের কাঠটাও বের করে দিয়েছি। অল্প আঁচে বাঁধাকপিটা খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। রান্নাও যখন করে নিয়েছি আর ছেলেও চলে এসেছিল, ওকে খেতে দিয়ে দিয়েছি। এখন দেখলাম বাইরে জামা কাপড়গুলো উড়ে উড়ে পড়ে যাচ্ছে, আর ক্লিপ দেওয়া হয়নি, তো কিছু জামা কাপড় শুকনো হয়ে গেছিল, আর সেগুলোই এখন নিয়ে চলে এসেছি। এখন এগুলোও আবার গুছিয়ে নিতে হবে। জানি না আজ কপালে কখন খাবার জুটবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। টাটা।